ক্যালকাটা ইউনিভার্সিটি সহ তোমরা যারা রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছো, যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, এডুকেশন অনার্সে পড়ছো বা হয়তো এডুকেশন জেনারেল বা মাইনর পেপার হিসাবে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসিসি 2 বা ফোর্থ সেমিস্টার এডুকেশন জেনারেলদের ক্ষেত্রে মাইনর 2 যে পেপারটি রয়েছে এডুকেশন সাইকোলজি অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা, এই পেপারটির একটি 10 নম্বরের প্রশ্ন ব্যক্তিত্ব কাকে বলে, ব্যক্তিত্বের সংলক্ষণ কাকে বলে এবং ব্যক্তিত্বের সংলক্ষণের বৈশিষ্ট্য কী, এই 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনার পর এর প্রশ্ন উত্তরটিও অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরব। এই এডুকেশন সাইকোলজির এই পেপারটির 10 নম্বর এবং 5 নম্বরের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে, সেখানে বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। দুই একটি প্রশ্ন যেগুলোর উত্তর দিতে বাকি রয়েছে সেগুলো একের পর এক এভাবে ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে উপস্থাপনা করব। এখন আমরা আজকের ক্লাসে আলোচনা করব ব্যক্তিত্বের সংজ্ঞা, ব্যক্তিত্বের সংলক্ষণ এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কী। এটি কিন্তু সাজেশনে রয়েছে বিভাগ খ বা যে দুটি পার্ট রয়েছে বা দুটো অংশ রয়েছে তোমাদের সাজেশনে, সেই দ্বিতীয় বা সেকেন্ড পার্ট থেকে প্রথম প্রশ্ন ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। তা দেখো, ব্যক্তিত্বের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এটাও একটা আলাদা প্রশ্ন হয় এবং সেই প্রশ্নটা নিয়েও আমি কিন্তু এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছি। তবু এখানে একটু সংক্ষেপে বলি যে ব্যক্তিত্ব অর্থাৎ পার্সোনালিটি এটা কাকে বলে। দেখো, মানুষের মধ্যে মানুষের যে ইচ্ছা, আবেগ, মানুষের মধ্যে যে আচরণ, মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যে একে অপরের সাথে আচরণ করছে, তার চিন্তা ভাবনা, তার ইচ্ছার যে বহিঃপ্রকাশ, তাকে আমরা এক কথায় বলি ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। এখন এই ব্যক্তিত্বের সংজ্ঞা নিয়ে বিভিন্ন ঐতিহাসিক, বিভিন্ন দার্শনিকরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তা একটা ঐশ্বরিক মতবাদে বলা হচ্ছে যে ধর্মযাজকরা বলছেন যে মানুষের আভ্যন্তরীণ যে সত্তা রয়েছে সেটাই তার ব্যক্তিত্ব। আবার এখানে দার্শনিকরা বলছেন যে মানুষের মধ্যে যে আত্মসচেতনতা বোধ, সেই আত্মসচেতনতাটাই হচ্ছে সেই ব্যক্তির ব্যক্তিত্ব। সামাজিক ক্ষেত্রে বলা হচ্ছে যে সামাজিক ক্ষেত্রে যখন মানুষ কোনো উদ্দীপকের দ্বারা যখন সে উদ্দীপিত হচ্ছে তখন সে একটা প্রতিক্রিয়া করছে, সেই প্রতিক্রিয়াটাই হচ্ছে তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি। এছাড়া মনস্তাত্ত্বিক দিক দিয়েও কিন্তু ব্যক্তিত্বের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। মনস্তাত্ত্বিক দিক দিয়ে বলা হচ্ছে যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে যেভাবে সম্পর্কিত হচ্ছে, অর্থাৎ সেই ব্যক্তিটা আরেকজন ব্যক্তির বশ্যতা স্বীকার করছে কিনা বা সে বদমেজাজি কিনা, অর্থাৎ দুটি ব্যক্তির মধ্যে যে মনস্তাত্ত্বিক যে সম্পর্ক, সে সম্পর্কের ক্ষেত্রে যে বহিঃপ্রকাশ, সেটাই তার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। তো এখন এর পরে আমরা দেখব, দেখো ব্যক্তিত্বের সংলক্ষণ কাকে বলে। দেখো, এখানে সংলক্ষণ মানে সংরক্ষণ ঠিক বোঝাচ্ছে না, লক্ষণ, লক্ষণ মানে তার ভালো দিক, কোনো একজন ব্যক্তির যে ভালো দিকগুলো রয়েছে, যেমন তার মধ্যে অনেক সদ্গুণ আছে, তার মধ্যে আবেগ, অনুভূতি, এগুলো তো রয়েছেই, তার ব্যক্তিত্ব এগুলো, কিন্তু সংলক্ষণ হচ্ছে তার ভালো যে গুণগুলো রয়েছে তার সমষ্টি। অর্থাৎ তার মধ্যে যে উদারতা, মানবতা, তার মধ্যে যে সততা, তার মধ্যে অন্যের প্রতি তার যে ভালোবাসা, তার মধ্যে ভালো যে দিকগুলো রয়েছে, যে দিকটা কিন্তু সে কিছুটা সে জন্মগতভাবে পাচ্ছে আর কিছুটা তার বয়স বৃদ্ধির সাথে সাথে সমাজের সাথে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে তার সেই সৎ গুণগুলোর একটা স্থায়ী রূপ তৈরি হচ্ছে। এই স্থায়ী রূপের সমষ্টিটাই হচ্ছে সংলক্ষণ। অর্থাৎ এখানে লক্ষণ, ভালো ভালো যে লক্ষণগুলো রয়েছে, একজন ব্যক্তির ব্যক্তিত্বের যে ভালো দিকগুলো রয়েছে বা লক্ষণগুলো রয়েছে, সিমটমগুলো রয়েছে, সেগুলোকে তার মধ্যে সংরক্ষিত আকারে আছে, এই সংরক্ষিত হয়ে আছে তার এই ভালো গুণগুলি, এর সমষ্টি বা এর সমাহারকে বলা হচ্ছে সংলক্ষণ। সংলক্ষণের সংজ্ঞা দিয়েছেন আলপোর্ট, আলপোর্ট 1961 সালে। তিনি বলছেন যে ব্যক্তির মধ্যে তার যে ব্যক্তিসত্তার যে একক, সেই এককটাই হচ্ছে ব্যক্তির সংলক্ষণ। অর্থাৎ সংলক্ষণ বলতে তার ভালো গুণগুলো, এক একটা গুণকে আমরা এক একটা একক হিসাবে ধরব।
তার মধ্যে উদারতা একটি ভালো গুণ বা একটি একক, ব্যক্তি সত্তার একটি একক, তার মধ্যে দয়া দানশীলতা আরেকটি একক। এইভাবে একাধিক এককের একটা সমন্বয়, একটা মিশ্রিত রূপ হচ্ছে এই ব্যক্তিত্বের সংলক্ষণ। এখন এই ব্যক্তিত্বের সংলক্ষণে সাধারণত কি হয়, যে আচরণটা দীর্ঘস্থায়ী হয় এবং এটা অপরিবর্তনীয় থাকে। মানে তার ব্যক্তিত্বের ভালো দিকগুলো দীর্ঘদিন ধরে তার মধ্যে আবর্তিত হতে হতে একটা স্থায়ী রূপ ধারণ করে। কোনো একটা মানুষ তার মধ্যে যে সততা রয়েছে সেটা একদিনে গড়ে ওঠে না, বা কোনো একটা মানুষের মধ্যে যে উদারতা মানবতা রয়েছে, যে দয়া দাক্ষিণ্যের যে গুণ তার মধ্যে রয়েছে, সেটা কিন্তু একদিনে তার মধ্যে আসেনি। দীর্ঘদিন ধরে বিবর্তিত হতে হতে সেটা একটা দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে তার আচরণে, এবং সেটা হচ্ছে একটা অপরিবর্তনীয় বৈশিষ্ট্য, যা পরে আর পরিবর্তিত হচ্ছে না। এটাই কিন্তু ব্যক্তিত্বের সংলক্ষণ। এখন ব্যক্তিত্বের এই সংলক্ষণের বৈশিষ্ট্যগুলো কি? প্রথম বৈশিষ্ট্য, পরিমাপযোগ্যতা, অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে কতটা ব্যক্তি সংলক্ষণ রয়েছে, অর্থাৎ তার ব্যক্তিত্বের ভালো গুণ বা একক কতগুলো রয়েছে, এটা কিন্তু পরিমাপ করা যায়, তাই এটা পরিমাপযোগ্যতা। 2 নম্বরের যে সংলক্ষণ আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়। সংলক্ষণ যেটা রয়েছে, অর্থাৎ ব্যক্তির যে ভালো দিকগুলো রয়েছে, তার চরিত্রের যে ভালো দিকগুলো, যাকে আমরা সংলক্ষণ বলছি, সেটা কিন্তু এই সংলক্ষণের মধ্য দিয়ে প্রকাশ পায়। এরপরে রয়েছে নমনীয়তা। দেখো, এই সংলক্ষণ কিন্তু দীর্ঘস্থায়ী নয়, এটা পরিবর্তিত হতেই পারে। একটা মানুষ আজ ভালো, কাল সে খারাপ হতেই পারে, অর্থাৎ তার ব্যক্তি সংলক্ষণের কিন্তু পরিবর্তন ঘটেছে এখানে। তাই সেইভাবে সংলক্ষণ দীর্ঘস্থায়ী নয়। শিশু যখন জন্মাবস্থায় থাকে তার মধ্যে কিছু সংলক্ষণ থাকে, কিন্তু সেটা পরবর্তীকালে তার বয়স বৃদ্ধির সাথে সাথে এই সংলক্ষণ পরিবর্তিত হয়। সমাজের বিভিন্ন ব্যক্তির সাথে মেলামেশার ভিতর দিয়ে, সমাজের বিভিন্ন ঘটনার সাথে ওতপ্রোতভাবে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে তার মধ্যে এই সংলক্ষণের পরিবর্তন আসে, এবং সেই পরিবর্তিত হয়ে যে সংলক্ষণ তার মধ্যে থাকে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়, অপরিবর্তিত থাকে। হ্যাঁ, তাই এই জন্য বলা হচ্ছে যে সংলক্ষণ নমনীয়। শিশু অবস্থার যে সংলক্ষণ সেটা নমনীয় থাকে, পরবর্তীতে বয়স বৃদ্ধির সাথে সাথে সংলক্ষণ দীর্ঘস্থায়ী হয়, তবে সেক্ষেত্রেও কিন্তু এই সংলক্ষণ কিছুটা নমনীয় থেকে যায়, একেবারে কংক্রিট হয় না। আরেকটি রয়েছে যে সর্বজনীনতা। দেখো, এই ব্যক্তিত্বের সংলক্ষণের কিছু কিছু দিক আছে যেগুলো সর্বজনীনতা, অর্থাৎ সকলের মধ্যে রয়েছে। যেমন কোনো ব্যক্তির ওজন, উচ্চতা, এগুলো কিন্তু তার সার্বজনীন একটা সংলক্ষণের বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্য প্রত্যেকের মধ্যেই রয়েছে, প্রত্যেকের মধ্যেই তার যে ওজন, তার যে উচ্চতা, এটা কিন্তু তার একটা সংলক্ষণের বৈশিষ্ট্য, যা একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি থেকে আলাদা করে দিয়েছে। তাই এই সর্বজনীনতা আমরা দেখতে পাই সংলক্ষণের বৈশিষ্ট্যের মধ্যে। ঐক্যবদ্ধ কার্যকারিতা, অর্থাৎ সংলক্ষণ যেগুলো বলা হচ্ছে আলপোটের ভাষায়, যে ব্যক্তির যে বিভিন্ন যে চারিত্রিক গুণাবলী রয়েছে, সেই গুণাবলীগুলি এক একটি হচ্ছে এক একটা একক, ব্যক্তি সত্তার একক। এইভাবে হয়তো 10টি একক বা 10টি চারিত্রিক সুলক্ষণ একসাথে সংরক্ষিত হয়ে যে বহিঃপ্রকাশ ঘটাচ্ছে সেটি হচ্ছে ব্যক্তিত্বের সংলক্ষণ। অর্থাৎ এখানে ব্যক্তির যে সংলক্ষণ সেটা কিন্তু ঐক্যবদ্ধভাবে কার্যকরী হচ্ছে, কোনো একটা গুণ আরেকটা গুণের সাথে কিন্তু সম্পর্কিত, এককভাবে সে কার্যকরী নয়। বিভিন্ন গুণ একে অপরের সাথে মিলেমিশে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে তার একটা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে কার্যকরীভাবে, ঐক্যবদ্ধভাবে। এখানে এই বিষয়টাই বলা হয়েছে যে ঐক্যবদ্ধ কার্যকারিতা। এবং এখানে এই যে ব্যক্তিত্বের সংলক্ষণ, এটা ব্যক্তিত্বের একটা একক, ব্যক্তিসত্তার একক, এটাও একটা বৈশিষ্ট্য আলপোর্ট মনে করছেন। তা দেখো, এখানে বৈশিষ্ট্য বলতে এই 4-5টি পয়েন্ট তোমাদেরকে বলতে হবে। পরিমাপযোগ্য, অর্থাৎ এটা পরিমাপ করা যায়। সংলক্ষণ আচরণের মধ্যে দিয়ে প্রকাশ পায়। আচরণ না করলে একজন ব্যক্তির মধ্যে কতটা সংলক্ষণ আছে, অর্থাৎ তার মধ্যে কি কি ভালো গুণের সমাহার আছে, এটা কিন্তু আমরা জানতে পারি না। এই জন্য তার আচরণের প্রয়োজন। তাই ব্যক্তি যখন তার পরিবেশের বিভিন্ন উদ্দীপকের দ্বারা উদ্দীপিত হয়ে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে সে একটা প্রতিক্রিয়া করে, সেই প্রতিক্রিয়াটাই হচ্ছে ব্যক্তিত্বের সংলক্ষণ। যে সংলক্ষণ গড়ে ওঠে আলপোর্টের ভাষায় বিভিন্ন এই জৈব উপাদানের সমাহার নিয়ে, বা ব্যক্তি সত্তার বিভিন্ন যে একক রয়েছে সেই এককগুলোর সমন্বয়ে গড়ে ওঠে এই সংলক্ষণ। তা এইভাবে এই 5টি বৈশিষ্ট্য লিখতে হবে। নমনীয়,
এটা কংক্রিট বা দীর্ঘস্থায়ী নয়, পরিবর্তিত হতে থাকে বয়স বৃদ্ধির সাথে সাথে। সার্বজনীনতা, ওজন, উচ্চতা প্রতিটা মানুষের ব্যক্তি সংরক্ষণের একটা বৈশিষ্ট্য। ঐক্যবদ্ধভাবে এই সংরক্ষণ কার্যকরী হয়, অর্থাৎ সংরক্ষণের যে বিভিন্ন এককগুলো রয়েছে সেগুলো একে অপরের সাথে সংযুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে সেটার বহিঃপ্রকাশ ঘটে, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে কিন্তু সংরক্ষণ কার্যকরী। এছাড়া ব্যক্তি সত্তার একক, প্রতি সংরক্ষণের এক একটি একক হচ্ছে ব্যক্তি সত্তা একক, এমনটা আলপোর্ট মনে করছেন। এই 5টা বৈশিষ্ট্য আমি রিপিট করলাম আর একবার একটু বোঝার সুবিধার জন্য। এই 5টি পয়েন্ট লিখতে হবে। তার আগে ব্যক্তিত্বের সংরক্ষণ কাকে বলে, তার আগে ব্যক্তিত্ব কাকে বলে, এই 3টি অংশ, মানে প্রশ্নের এই 3টি অংশ, ব্যক্তিত্বের সংজ্ঞা, ব্যক্তিত্বের সংরক্ষণ এবং বৈশিষ্ট্য, এই 3টি বিষয় পরপর নোটসে লিখতে হবে। এবার আমি অন স্ক্রিনে তুলে ধরছি এর প্রপার অ্যান্সার, তোমরা সেই জায়গা থেকে খাতায় নোট ডাউন করবে। ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের সংরক্ষণগুলি লেখো। প্রথম পয়েন্ট, ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। পার্সোনালিটি শব্দটি ল্যাটিন শব্দ পার্সোনা থেকে এসেছে। গ্রিক দেশের নাটক মঞ্চস্থ করার সময় অভিনেতারা মুখোশ পরতেন। অভিনেতার এই মুখোশ পরাকে পার্সোনা বলা হতো। মুখোশের মাধ্যমে অভিনেতারা তাদের চরিত্রকে দর্শকদের সামনে তুলে ধরতেন। বর্তমানে দার্শনিক, মনোবিদ এবং সমাজবিদগণ ব্যক্তিত্বকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। মনোবিদ আলপোর্ট দীর্ঘদিন ব্যক্তিত্বের উপর গবেষণা করেছেন। তিনি সেই সময় প্রচলিত ব্যক্তিত্ব সম্পর্কিত 50টি সংজ্ঞা বিশ্লেষণ করে তা কয়েকটি ভাগে ভাগ করেছেন। প্রথম রয়েছে ঐশ্বরিক দৃষ্টিভঙ্গি। খ্রিস্টীয় 3য় দশকে ধর্মযাজকগণ ব্যক্তিত্বকে ব্যক্তির আভ্যন্তরীণ সত্তা বলে মনে করতেন। একেই আলপোর্ট ব্যক্তিত্বের ঐশ্বরিক দৃষ্টিভঙ্গি বলেছেন। পরটি দেখো রয়েছে দার্শনিক দৃষ্টিভঙ্গি। অনেক দার্শনিক ব্যক্তিত্ব বলতে আত্মসচেতনতাকে বুঝিয়েছেন। 3 সামাজিক দৃষ্টিভঙ্গি। এই ধরনের দৃষ্টিভঙ্গিতে সামাজিক কার্যকারিতার প্রেক্ষিতে ব্যক্তিত্বকে ব্যাখ্যা করা হয়। একজন ব্যক্তি অন্যদের সংস্পর্শে এলে অন্যরা তাকে স্বাগত জানায় না অপছন্দ করে, তার ভিত্তিতে ব্যক্তির ব্যক্তিত্বকে বিচার করা হয়। এরপরে রয়েছে দেখো 4 মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। মনস্তাত্ত্বিক ধারণায় অন্যদের সঙ্গে ব্যক্তি সম্পর্কের প্রেক্ষিতে ব্যক্তিত্বকে বিচার করা হয়, যেমন ব্যক্তি শীঘ্র বশ্যতাপরায়ণ কিনা বা বদমেজাজি কিনা ইত্যাদি। মর্টন প্রিন্স মনে করেন ব্যক্তিসত্তা হলো ব্যক্তির সাধারণ জৈবিক আকাঙ্ক্ষা এবং অর্জিত প্রবণতার সমষ্টি। প্যারা করে ব্যক্তিত্ব সম্পর্কে উপরিউক্ত দৃষ্টিভঙ্গিগুলিকে বিশ্লেষণ করে ফ্রেডেনবার্গ এবং আলপোর্ট পৃথকভাবে ব্যক্তিত্বের 2টি সংজ্ঞা দিয়েছেন, যার মূল বক্তব্য একই। আলপোর্টের মতে ব্যক্তিত্ব হলো ব্যক্তির জটিল বৈশিষ্ট্যাবলীর একটি স্থায়ী ব্যবস্থা, যার সাহায্যে ব্যক্তির জীবন বিন্যাসের পরিচয় পাওয়া যায়। আলপোর্টের মতে ব্যক্তির মধ্যে যেসব জৈবিক মানসিক সত্তা পরিবেশের সঙ্গে অনন্য সঙ্গতি বিধানে সাহায্য করে তারই প্রগতিশীল সংগঠনের নাম ব্যক্তিত্ব। ব্যক্তিসত্তার সংরক্ষণ পয়েন্ট, মানে ব্যক্তিসত্তার সংরক্ষণ কাকে বলে? শিশুর বিকাশের পথে তার সহজাত গুণাবলীর পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে কতগুলি বৈশিষ্ট্য গড়ে ওঠে। একই ধরনের একাধিক বৈশিষ্ট্য সমন্বিত হয়ে ব্যক্তিত্বের একক বা সংরক্ষণ সৃষ্টি হয়। ব্যক্তিসত্তার বিকাশ অনুধাবন করলে দেখা যায় যে শিশু প্রথমে অভিজ্ঞতা অর্জন করে প্রতিবর্ত প্রতিক্রিয়ার সাহায্যে। পরবর্তী স্তরে প্রতিবর্তীয় প্রতিক্রিয়াগুলি সংখ্যায় অনেক এবং অনুবর্তিত হওয়ায় পুনরায় সমন্বিত হয়ে বিভিন্ন ধরনের স্থায়ী মানসিক সংগঠন গড়ে ওঠে। এর দ্বারা ব্যক্তি কোনো বিশেষ পরিস্থিতির পুনরাবৃত্তিতে এক সদৃশ্য প্রতিক্রিয়া করে। এদের বলা হয় অভ্যাস। 3য় স্তরে কতগুলি অভ্যাস নিজেদের মধ্যে সংযোজিত হয়ে আরও উন্নত সমন্বয় ঘটায়। এই সমন্বিত অভ্যাসগুলিকে সংরক্ষণ বলে। বমগার্টেন বলেছেন ব্যক্তি জীবনে যে স্থায়ী শক্তি, তার ক্রিয়া প্রতিক্রিয়ার প্রকৃতি যার উপর নির্ভর করে তাকেই সংরক্ষণ বলে। সংরক্ষণের বৈশিষ্ট্য। সংরক্ষণের প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নে উল্লেখ করা হলো। প্রথম, পরিমাপযোগ্যতা। প্রতিটি সংরক্ষণ প্রতিটি ব্যক্তির মধ্যে কী পরিমাণে বর্তমান তা নির্ধারণ করা যায়। 2, সংরক্ষণ আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়। ব্যক্তিতে সংরক্ষণগুলি পর্যবেক্ষণ সাপেক্ষ নয়, বিভিন্ন কার্যাবলী এবং বক্তব্যের মধ্য দিয়ে তাদের প্রকাশ ঘটে, অর্থাৎ আচরণের মধ্য দিয়েই আমরা সংরক্ষণ সম্পর্কে মন্তব্য করি। 3, নমনীয়তা। সংরক্ষণ প্রকৃতিগতভাবে স্থায়ী নয়। শৈশবে সংরক্ষণগুলি নমনীয় থাকে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থায়ী রূপ পেলেও কিছু পরিমাণে নমনীয়তা থেকে যায়। 4 নম্বর বৈশিষ্ট্য, সর্বজনীনতা। কিছু সংরক্ষণ সর্বজনীন, যেমন উচ্চতা, ওজন। 5, ঐক্যবদ্ধ কার্যকরিতা। সংরক্ষণগুলি ঐক্যবদ্ধভাবে কার্যকরী হয়। 6, নিজস্বতা বা অনন্যতা। সংরক্ষণ ব্যক্তির নিজস্বতা বা অনন্যতা বজায় রাখতে সাহায্য করে। 7, ব্যক্তি সত্তার একক। মনোবিদ আলপোর্টের মতে সংরক্ষণ হলো ব্যক্তি সত্তার একক, অর্থাৎ সংরক্ষণ হলো ব্যক্তি সত্তার উপাদান।
8 অর্জিত কোনো কোনো প্রবণতা ব্যক্তির মধ্যে জন্মগতভাবে দেখা দিলেও জন্মগত প্রবণতাগুলি পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে বিভিন্ন সংলক্ষণে পরিণত হয়। 9 দ্বিমুখিতা, ব্যক্তি সত্তার সংলক্ষণগুলির অন্যতম বৈশিষ্ট্য হলো এর দ্বিমুখিতা। যেমন সামাজিকতা সংলক্ষণটির দুটি দিক আছে, একটি সামাজিকতা এবং অপরটি অসামাজিকতা। 10 নম্বর বৈশিষ্ট্য দেখো, সংলক্ষণ হলো মানসিক অবস্থা। কোনো মনস্তত্ত্ববিদ সংলক্ষণকে মানসিক প্রস্তুতি হিসাবে ব্যাখ্যা করেছেন। তারা সংলক্ষণের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন বিভিন্ন পরিস্থিতিতে স্থায়ী প্রতিক্রিয়ার প্রস্তুতি হলো সংলক্ষণ। প্যারা করে ডব্লিউ আলপোর্ট একজন প্রখ্যাত সংলক্ষণবাদী মনস্তাত্ত্বিক, তিনি 1961 খ্রিস্টাব্দে মানুষের সংলক্ষণগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করেছেন: মূল সংরক্ষণ, কেন্দ্রীয় সংলক্ষণ ও গৌণ সংলক্ষণ। মূল সংলক্ষণ দেখো, ব্যক্তির প্রায় সব আচরণের মধ্যে যে সংলক্ষণগুলি দেখা যায় তাকে বলা হয় সংলক্ষণ। সকলের মধ্যে থাকে না, কিন্তু যার মধ্যে থাকে তার মধ্যে তীব্রভাবে থাকে। উদাহরণস্বরূপ জীবনে প্রতিষ্ঠা অর্জন। 2 কেন্দ্রীয় সংলক্ষণ। কেন্দ্রীয় সংলক্ষণ বলতে বোঝায় সেই ধরনের সংলক্ষণ যার ব্যাপ্তি মূল সংলক্ষণের মতো না হলেও যার মধ্যে ব্যাপকতা লক্ষ্য করা যায়। এই সংলক্ষণগুলি সকলের মধ্যে থাকে, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, উদ্যোগী, বিশ্বাসযোগ্যতা, প্রতিযোগিতা ইত্যাদি। 3 গৌণ সংলক্ষণ। এই সংলক্ষণগুলির বৈশিষ্ট্য হলো কেন্দ্রীয় সংলক্ষণ অপেক্ষা ব্যাপ্তি কম, অল্পক্ষণ স্থায়ী এবং এদের ব্যবহারও কম। এই সংলক্ষণগুলি অপেক্ষাকৃত কম সংখ্যক উদ্দীপক দ্বারা উদ্দীপিত হয় এবং এদের প্রতিক্রিয়ার ব্যাপ্তিও কম। শেষ প্যারা, আলপোর্টের মতে ব্যক্তিভেদে সংলক্ষণগুলির তীব্রতা ও বিস্তারে তারতম্য দেখা যায়। কোনো দুটি ব্যক্তির আচরণ শতকরা 100% সদৃশ্য বা একই রকম হয় না। প্রতিটি ব্যক্তি পরিবেশের সঙ্গে নিজস্ব ভঙ্গিতে অভিযোজন করে। প্রতিটি ব্যক্তি অভিযোজনে অনন্যতা প্রকাশ করে। তো এই ছিল ব্যক্তিত্ব কাকে বলে, ব্যক্তি সংলক্ষণ কাকে বলে এবং ব্যক্তিত্বের সংলক্ষণগুলি কী বা সংলক্ষণের বৈশিষ্ট্য কী, তার উপরে 10 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের বাদবাকি অন্যান্য যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার অ্যান্সার আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।